সম্প্রতি কিছু খবরে আপনারা শুনেছেন যে ইয়েমেনের হুতি রেবেলা আমেরিকা ইরান যুদ্ধে ইরানের সমর্থনে বাব আল মান্দিব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তাছাড়াও ইরানের প্রক্সি হিসেবে তারা মাঝে মাঝেই ইসরায়েলের রকেট হামলা চালাই বলেও আপনারা প্রায় শুনে থাকেন। কিন্তু ইয়েমেনের জাইদি শিয়া মতবাদে বিশ্বাসী এই হুতি গ্রুপের আবির্ভাব ঘটেছিল কিভাবে, কখন থেকেই বা তারা ইরানের প্রক্সি হিসেবে কাজ করতে শুরু করে, সৌদি আরবের সাথে তাদের সংঘাতের উৎপত্তি বা কোনখান থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ইয়েমেনের হুতি সম্প্রদায়ের উত্থানের গল্পটা, আর কোন স্বার্থেই বা তারা ইরানের প্রক্সি হিসেবে কাজ করতে শুরু করলো, আর বাব আল মান্দেবের মতো গুরুত্বপূর্ণ একটা প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা কি তাদের সত্যিই আছে। তো চলুন শুরু করা যাক। হুতি বা আনসারুল্লাহ সম্প্রদায়ের উত্থানের ইতিহাস জানতে হলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে হাজার বছর পিছনে। সেই শিয়া সুন্নি বিভাজনের ইতিহাসের সময় থেকেই জাইদি শিয়ারা শিয়াদের একটি বিশেষ সম্প্রদায়, যারা বিশ্বাস করে খলিফা হতে হবে আলী রাদি আল্লাহ তাআলা আনহুর বংশধর, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে তাকে সৎ এবং জ্ঞানিত হতেই হবে, এবং সেই সাথে সাথে অন্যায় এবং শোষণের বিরুদ্ধে জিহাদে সরাসরি অংশগ্রহণ করতে হবে, যেটাকে তারা খুরুজ বলে অভিহিত করে। তো যাই হোক, জাইদি শিয়া সম্প্রদায় ইয়েমেনের আগমন করে নবম শতকের শেষের দিকে ইয়াহিয়া আল হাদি আল হকের হাত ধরে। নবম শতকের দিকে ইয়েমেনের অনেক ছোট ছোট জাতিগোষ্ঠীতে বিভক্ত ছিল। তো তখন এই ইয়াহিয়া আল হাদি ইয়েমেনের উত্তরাঞ্চলে অর্থাৎ সানা অঞ্চলে জাইদি শিয়াদের মতবাদে প্রচার করতে শুরু করেন। তিনি আবু ইবনে তালিবের বংশধর ছিলেন বলে শোনা যায়। তো যাই হোক, এই প্রচারের মাধ্যমেই সানা অঞ্চলে তিনি জাইদি ইমামত প্রতিষ্ঠা করতে সক্ষম হন, এবং পরবর্তীতে এই জাইদি ইমামরা 897 সাল থেকে 1962 সাল পর্যন্ত ইয়েমেনের উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণে রেখেছিল, অর্থাৎ 1000 বছরেরও বেশি সময়ে। এদিকে ইয়েমেনের লোহিত সাগর আর গালফ অফ ইডেনের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত হয়। আদিকাল থেকে আরবিদ, পর্তুগিজ, অটোমান থেকে শুরু করে ব্রিটিশরা পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে গেছে। তাই ইয়েমেনের উত্তরাঞ্চলের এই সানা অঞ্চলে জাইদি সাম্রাজ্যের অন্যান্য সাম্রাজ্যের সংঘাত সবসময় লেগেই ছিল। তো 1517 সাল থেকে 1635 সাল, এই 118 বছর অটোমানদের সাথে জারি সাম্রাজ্যের একটা লম্বা সংঘাত হয়। আর 1635 সালে জাইদিরা অটোমানদের উত্তরাঞ্চল থেকে পুরোপুরি বিতরণ করতে সক্ষম হয়। 1635 সালে শুরু হয় কাশ্মীর শাসনামল। জাইদি সাম্রাজ্যে এই সময় বেশ বিস্তার লাভ করে। 1635 সাল থেকে 1849 সাল, এই সময়টাকে আপনি জাইদি সাম্রাজ্যের গোল্ডেন এজ হিসেবে ধরতে পারেন। ওই সময় আবার দক্ষিণাঞ্চলের আওদালি এলাকাটা ব্রিটিশদের দখলে ছিল। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হয়। ওই সময় অটোমানদের দুর্বলতার সুযোগ নিয়ে ইমাম ইয়াহিয়া মুহাম্মদ হামিদ 1919 সালে অটোমানদেরকে সানা থেকে পুরোপুরি বিতরণ করতে সক্ষম হন, এবং তার নেতৃত্বে ইয়েমেনের উত্তরাঞ্চলে মুতাওয়াক্কিলাইট সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। 1948 সাল পর্যন্ত মুতাওয়াক্কিলাইট সাম্রাজ্যের গ্রাম ডিমান্ড ছিলেন। তবে 1948 সালে ইমাম ইয়াহিয়া মুহাম্মদ হামিদ বিদ্রোহীদের হাতে হত্যার শিকার হন। তারপর ওনার ছেলে আবদুল্লাহ আল ওয়াজির শাসনভার গ্রহণ করে, তবে তাকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। 1962 সালে ইয়েমেনের সিভিল ওয়ার শুরু হয়। ওই সময় জায়েদের ইমাম মোহাম্মদ আল বদর, তবে তাদের বিরুদ্ধে দাঁড়ানো রিপাবলিকান রাবেলদেরকে সাপোর্ট করেছিল মিশর। আর ওদিকে জাইদি ইমামকে সৌদি আরব সহ অনেক আরব দেশ সাপোর্ট করেছিল, যাদের দেশে মূলত বংশীয় রাজত্ব চলে। মজার ব্যাপার, সৌদি রাজবংশ কিন্তু সুন্নি মতাবলম্বী, তারপরেও তারা শিয়া ধর্মাবলম্বী ইমামদেরকে সাপোর্ট করেছিল, কারণ তারা চিন্তা করেছিল যে এই রিপাবলিকান বিদ্রোহ যদি সফল হয় তাহলে পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, আর হাজার বছর ধরে চলে আসা তাদের রাজবংশীয় শাসন হুমকির মুখে পড়তে পারে। এ থেকে প্রমাণ হয় আসলে ক্ষমতাসীনদের কাছে ক্ষমতা ধরে রাখাই মুখ্য ব্যাপার, বিশ্বাস কখনো খুব একটা ম্যাটার করে না। তো যাই হোক, 1966 সালে রিপাবলিকান আর্মি সানা দখল করতে সক্ষম হন, কিন্তু তার মানে যে জাইদি ইমামত একেবারে শেষ হয়ে যায় ব্যাপারটা কিন্তু তেমন নয়। যদিও সৌদি আরব সহ বিশ্বের অনেক দেশ রিপাবলিক অফ ইয়েমেনকে রিকগনিশন দেয়, এবং জাইদি মোহাম্মদ আল বদরকে লন্ডনে সারা জীবনের জন্য এক্সাইলে পাঠানো হয়, কিন্তু কিছু জাইদি ইমামকে গভর্নমেন্টের স্ট্রাকচার রেখে দেওয়া হয়, যদিও মূল পাওয়ারটা রিপাবলিকান আর্মির হাতেই থাকে। একটা হাইব্রিড সিস্টেম বলতে পারেন। তো যাই হোক, শেষমেশ 10 বছর গৃহযুদ্ধ চলার পর 1990 সালে রিপাবলিকান অফ ইয়েমেন প্রতিষ্ঠিত হয়, আর আলী আবদুল্লাহ সালে ইয়েমেনের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তারপর কিন্তু 1990 সাল থেকে ইয়েমেনের সুন্নি সালাফি
মুভমেন্ট পপুলার হতে শুরু করে। জাহিদি ট্রেডিশন এই সময় অনেকটাই দুর্বল হয়ে পড়ে, আর এর পিছনে কিন্তু সৌদি আরবের বড় একটা হাত ছিল। তারা সালাফিজম এবং সুন্নি মতবাদ প্রচার করার জন্য ওই ঘরনার মসজিদ মাদ্রাসাগুলোতে টাকা ঢালতে শুরু করে। বোঝাই যাচ্ছিল উত্তরাঞ্চলে তারা জাইদি শিয়া মতবাদকে দুর্বল করতে চাচ্ছিল। খেয়াল করে দেখুন, কিছু বছর আগেই যেখানে সৌদিরা যারা জাইদি শিয়া ইমামদেরকে সাপোর্ট করেছিল, 90-এর পর তারাই আবার শিয়াদেরকে ক্ষমতা কমানোর জন্য টাকা ঢালতে শুরু করে। এখানেই বুঝতে পারছেন বিশ্ব রাজনীতিতে স্থায়ী মিত্র বা স্থায়ী শত্রু বলতে কিছু হয় না। এটা নাকি তারা করেছিল ইয়ামেনি বর্ডারে উগ্র মিলিটারিদের উত্থান এবং স্মাগলিং থামানোর জন্য। এখান থেকেই কিন্তু জাইদি শিয়া হুতি রেবেলদের সাথে সৌদি আরবের বিরোধে শুরু হয়। কিন্তু 1990 সালে জাইদি মুভমেন্ট আবারও পুনর্জীবিত হতে শুরু করে। হোসেন বদরুদ্দিন আল হুতির নামের এক নেতার উপর কেন্দ্র করে গড়ে ওঠে আদর্শিক এবং রাজনৈতিক এই আন্দোলন। বুঝতেই পারছেন হুতি নামটা ওনার নামে শেষের অংশ থেকেই এসেছে। উনি কিন্তু টার্গেট করেছিলেন মূলত তরুণ সমাজকে। উনি তরুণদেরকে ধর্মীয় আদর্শিক এবং রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য মজলিস টাইপের স্ট্রাকচার তৈরি করেছিলেন, যেটার নাম ছিল শাবাব আল মুমিন। আর এভাবে এই নতুন জাইদি মুভমেন্ট এর ধারক ও বাহক হয়ে ওঠে মূলত তরুণরা। 90-এর দশকে মূলত তরুণদের প্রজন্মের ওপর ভর করে জাইদি আদর্শ আবার শক্তিশালী হয়ে ওঠে। তবে এই নতুন জাইদি শিয়াদের শক্তিশালী হওয়ার পিছনে কিন্তু কেন্দ্র সরকারের উত্তরাঞ্চলের প্রতি অবহেলাও বড় একটা কারণ। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালে অনেক দুর্নীতিগ্রস্ত একজন প্রেসিডেন্ট ছিলেন। তেল থেকে অর্জিত বিলিয়ন বিলিয়ন ডলার তিনি আমেরিকাতে পাচার করে দিচ্ছিলেন। এর জন্যই উত্তরাঞ্চলের মানুষদের বঞ্চনার অনুভূতি দিন দিন বাড়তে থাকে। ইয়েমেনি গভর্নমেন্টের সাথে তাদের ক্রমবর্ধমান সংঘাত আর 2003 সালে আমেরিকা ইরান আক্রমণের প্রভাব দেখে হুতিরা সিদ্ধান্ত নেয় সশস্ত্র সংগ্রাম ছাড়া তারা আর তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর এভাবে বদরুদ্দিন আল হুতির ইয়ুথ মুভমেন্ট 2003 সালে সশস্ত্র সংগ্রামে রূপান্তরিত হয়। আর 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত 6টি যুদ্ধ সংঘটিত হয় হুতিদের সাথে আবদুল্লাহ সালে আর্মির, যেগুলো 6 সাদা ওয়ার্স নামে পরিচিত। এই যুদ্ধে 2004 সালে তাদের মূল নেতা হোসেন আল হুতি নিহত হলেও কোনো পক্ষই নিরঙ্কুশ বিজয় অর্জন করতে পারেনি। 2011 সালে আরব বসন্ত শুরু হলে কেন্দ্র সরকার অন্যদিকে নজর ঘোরাতে বাধ্য হয়। এই ফাঁকে সাদা এলাকায় আবারও পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হয় এই হুতি গোষ্ঠী। দ্বন্দ্ব পুরোপুরি শেষ হয় না, এজন্য 2014 সালে আবারও সংঘাত শুরু হয়। তবে ইয়েমেনের জাইদি শিয়াদের ফাইবার শিয়াজম বা আজ জাইদিয়া মতবাদের সাথে ইরানের 12 শিয়াজম বা আল ইতনা আশরিয়া মতবাদের সাথে বেশ কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। জাইদি শিয়াদের আজ জাইদিয়া মতবাদটি এসেছে মূলত 5 জন ইমামের ধারণা থেকে, আর ইরানি শিয়াদের আল ইতনা আশরিয়া মতবাদটি এসেছে 12 জন ইমামের ধারণা থেকে। ইরানের শিয়া মতবাদ অনুযায়ী ইমাম নির্ধারিত হবেন সৃষ্টিকর্তার ঐশ্বরিক নির্দেশে সরাসরি মনোনীত। আর ইয়েমেনের শিয়া মতাদর্শে কিন্তু ইমামের নির্দেশনা নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু ইরানের মতবাদ অনুযায়ী ইমামের নির্দেশনাই চূড়ান্ত। আর ঐতিহাসিক কারবালার ঘটনার তাৎপর্য এবং ব্যাখ্যা কিন্তু এই দুই মতবাদের কাছেই ভিন্ন রকম। অনেকেই মনে করেন ইয়েমেনেরা জাইদি শিয়াদের মতবাদটা কিছুটা সুন্নিদের মতো। তবে হুতি রেবেল আর ইরানের মধ্যে সবচেয়ে কমন মিলটা হচ্ছে দুজন আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। আর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশই তো আমেরিকাপন্থী, বরং সোজাসুজি বলতে গেলে বলতে হয় আমেরিকা সরাসরি অস্ত্র এবং সৈন্য তাদের নিরাপত্তা দিচ্ছে। কাজে ইরান চাচ্ছে তাদের কিছু মিত্র থাকুক যারা এই অঞ্চলে আমেরিকার নিয়ন্ত্রিত দেশগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে পারবে। হুতি রেবেল আর লেবাননের হিজবুল্লাহ কিন্তু একই রকম কিছু পারফেক্ট প্রক্সি, যেগুলো ইরানকে সরাসরি সহযোগিতা করতে পারবে। গোপন সোর্সগুলো থেকে পাওয়া তথ্য মোতাবেক অনেকেই মনে করেন 2009 সাল থেকে ইরান হুতি রেবেলদেরকে অস্ত্র দেওয়া শুরু করে। তবে ধারণা করা হয় আর্থিক সাহায্য আর লজিস্টিক সাপোর্ট আরও আগে থেকে দেওয়া শুরু করেছিল। প্রথম দিকে গোপনে স্মাগলিং করে ইরান হুতি রেবেলদেরকে অস্ত্র সাপ্লাই দিত। 2014 সালে এসে ইরানের IRGC ঘোষণা দিয়ে হুতি রেবেলদেরকে সাপোর্ট দেওয়া শুরু করে। এখন লোহিত সাগর দিয়ে তাদের বেশিরভাগ অস্ত্র এখানে পৌঁছে। 2011 সালের আরব বসন্ত থেকে শুরু করে ইরান হুতি রেবেলদেরকে গাইডের মিসাইল আর ইলেকট্রিক পার্সগুলো সাপ্লাই দেওয়া শুরু করে। 2014 সালে এসে তারা বুরকান সিস্টেমের স্কার্ড মিসাইলগুলো দেওয়া শুরু করে। 2015 সাল থেকে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, আরও 2016 সাল থেকে কামাকাজি ড্রোনগুলো দেওয়া শুরু করে। 2019 সালে ইরান তাদেরকে 358 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম প্রোভাইড করে, যেগুলোকে লয়টারিং স্যাম নামেও ডাকা হয়, যেটাকে আবার হুতিরা সাকুর 1 নামে ব্যবহার করে। তাছাড়া হুতিরা মিসগা 2 নামের একটি ম্যানপ্যাড ব্যবহার করে, যেটা চায়নার Q2 হিট সিকিং মিসাইল এর একটা ইরানীয় ভার্সন। বুঝতেই পারছেন এগুলো সহজেই হাতে ছোড়া যায়, আর এগুলো ছোড়া হয় হেলিকপ্টার বা লো ফ্লাইং জেট ধ্বংস করার জন্য।
চলেন এবার দেখে আসি হুতিদের হাতে ইরান কি ধরনের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল তুলে দিয়েছে, আর এগুলো দিয়ে তারা বাব আল মান্দাব প্রণালীকে বন্ধ করে দিতে পারবে কিনা। হুতিদের হাতে রয়েছে বর্তমানে খালিজ ফার্জের মতো ASPM, যেগুলোর গতি প্রায় মাক 3 থেকে 5 আর রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। এটা ছোড়া হয় মোবাইল লঞ্চার থেকে, অর্থাৎ আল হুদায়া পোর্ট থেকেও ছোড়া হতে পারে। অর্থাৎ তেলবাহী ট্যাঙ্কারে আঘাত করতে অলমোস্ট কোনো সময় লাগবে না মিসাইলগুলোর। তাছাড়াও তারা তাদের মিসাইল ভান্ডারগুলোর একটা বড় অংশ রেখেছে তাইস মাউন্টেস রেঞ্জে, যেটা বাব আল মান্দাব প্রণালী থেকে 80 থেকে 100 কিলোমিটার দূরে। ওখান থেকেও যদি মিসাইলগুলো ছোড়া হয় তারপরেও সময় লাগবে 2 থেকে মাত্র 3 মিনিট। অর্থাৎ বুঝতেই পারছেন, বাব আল মান্দাব দিয়ে চলাফেরা করা জাহাজগুলোকে আঘাত করা এই মিসাইলগুলোর জন্য মোটেও কোনো কঠিন ব্যাপার হবে না। অ্যারাবিয়ান সি থেকে সুয়েজ খালি পৌঁছাতে এই বাব আল মান্দাব ছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা নেই। বিশ্বের 6 থেকে 7% পেট্রোলিয়াম পরিবহন হয় এই বাব আল মান্দাব প্রণালী দিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন, বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি অনেক বড় একটা হুমকি বিশ্বের সকল পরাশক্তিগুলোর অর্থনীতির জন্য। যদিও বর্তমানে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তি নিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি চলছে, কিন্তু সামনে আরো সংঘাত বাড়তে পারে কিনা, আর সংঘাত ঘটলে হুতি রেবেলরা বাব আল মান্দাব প্রণালী সত্যি বন্ধ করে দিবে কিনা তা সময় বলে দিবে। আর হুতি রেবেলদের এই মতবাদ ভবিষ্যতে কতটা প্রভাব ফেলবে সেটা সময়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। তো এই ছিল আজকে আমাদের হুতি রেবেলের ওপর নিয়ে করা ইতিহাসের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।